আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহেদ আমিন ঢাকা বাংলাদেশ থেকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আবার আমরা এমআর আক্তার মুকুল কর্তৃক চরমপত্র অনুষ্ঠান, যেটি 1971 সালে মুক্তিযোদ্ধাদের দারুণভাবে উজ্জীবিত করেছিল, সেখান থেকে 3 নম্বর অর্থাৎ 27শে মে 1971 সেখান থেকে পাঠ করছি। ঢাকার সংবাদপত্রগুলোর এখন কুফা অবস্থা। পাঞ্জাবের মেজর সিদ্দিক, সালেক এই সমস্ত দৈনিক পত্রিকাগুলোর প্রধান সম্পাদকদের আসন অলঙ্কৃত করে রয়েছে। কেননা এই মেজর সালেকই হচ্ছেন বাংলাদেশের হানাদার বাহিনীর আর্মি পিআরও। ঢাকা সংবাদপত্র ছাড়াও বেতার ও টিভির উপর তার দোর্দণ্ড প্রতাপ। মেজর সালেক প্রত্যেকটি সংবাদের উপর সেন্সর ও পাস সিল দিয়ে দস্তখত করলে খবরের কাজগুলো তা ছাপাতে পারছে। অবশ্য 3টা পত্রিকার সম্পাদকদের এতে কিছু যায় আসে না, কেননা এরা দৈনিক পত্রিকার সম্পাদক হওয়া সত্ত্বেও কোনো দিনই সম্পাদকীয় নিবন্ধ লেখেননি। তাই বলে ভাববেন না যে এই দুজনের লেখার ক্ষমতা অদ্ভুত, কেবল ইচ্ছে করেই লিখছেন না। আসলে এরা দুজন ওই লেখার বিদ্যাটা ছাড়া আর সব কিছুতেই পারদর্শী। এদের একজনের আদি নিবাস ভারতের বিহার প্রদেশে, নাম SGM বদরুদ্দিন। ইনি হচ্ছেন পাকিস্তান সরকার পরিচালিত প্রেস ট্রাস্ট মালিকানার ইংরেজি দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সম্পাদক। মাস কয়েক আগে এই বদরুদ্দিনই মর্নিং নিউজের ঢাকা ও করাচি এই দুটোর এডিশনের প্রধান সম্পাদক রূপে নিযুক্ত হয়েছেন। এর কৃতিত্ব হচ্ছে গত 15 বছরের মধ্যে ইনি কোনো সম্পাদকীয় নিবন্ধ লেখেননি। বিদ্যার দৌড়, পেটে বোমা মারলে বোমাটাই ভেতা হয়ে ফিরে আসবে, কিন্তু তবুও ইনি ইংরেজি মর্নিং নিউজ পত্রিকার সম্পাদক। তাহলে এর আর কি কি যোগ্যতা রয়েছে? প্রথমত, ইনি হচ্ছেন উর্দুভাষী। 18 বছর ঢাকায় বসবাস করা সত্ত্বেও বাংলা বলতে বা পড়তে পারেন না। দ্বিতীয়ত, পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল অর্থাৎ পাকিস্তান আর্মির এজেন্ট। আর তৃতীয়ত, ইনি একটি তরল জাতীয় পদার্থ পানে অভ্যস্ত। আরেকজন সম্পাদক ফেনী নিবাসী, বঙ্গভাষী। কেবলমাত্র লেখার বিদ্যাটা ছাড়াও ইনি সমস্ত রকমের বিদ্যায় পারদর্শী। ইনি একদিকে শ্রমিক নেতা ও রাজনীতিবিদ, অন্যদিকে ইনি একজন টাট সম্প্রদায়ের লোক। ইনি হচ্ছেন পাকিস্তান অবজারভার পত্রিকার বাংলা সংস্করণ দৈনিক পূর্বদেশের সম্পাদক মাহবুবুল হক। আজ পর্যন্ত জনাব হক পূর্বদেশ পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধ লেখা তো দূরের কথা, একটা মফস্বল সংবাদ পর্যন্ত লিখতে পারেননি। অর্থাৎ কিনা লেখার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, ইনি একজন শ্রমিক নেতা। রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি হিসাবে বছরের পর বছর ধরে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে ইনি যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন তা মির্জাফরকেও হার মানিয়ে দেয়। এই মাহবুবুল হকের বদৌলতেই বাংলাদেশের রেলওয়ে কর্মচারীরা তাদের ন্যূনতম অধিকার পর্যন্ত আদায় করতে পারেনি। জনাব মাহবুবুল হক একজন রাজনৈতিক নেতাও বটে। ইনি মনে প্রাণে একজন খাঁটি জামাতি ইসলামী। অবশ্য নামাজ রোজার বালাই পর্যন্ত নেই, কিন্তু বৌদ্ধ সমাজে ইনি নিজেকে প্রগতিশীল বলে দাবি করে থাকেন। 70-এর সাধারণ নির্বাচনে জনাব হক তার মুনিব আর পাকিস্তানের ক্লিকো রাজনীতির সদস্য হামিদুল হক চৌধুরীর নির্দেশে ফেনীর একটি আসন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জনাব মাহবুব ফেনীতে খুবই জনপ্রিয় কিনা, তাই মাত্র 1000 খানেক ভোটের জন্য তার জামানতটা রক্ষা পেয়েছে। তার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তিনি পাকিস্তান আর্মির খুবই আস্থাভাজন লোক। মেজর সালেকের মতো লোকদের সঙ্গে তার বহু আগে থেকেই নিবিড় সম্পর্ক ছিল। অবশ্য বিদেশি দূতাবাসের লোকদের সঙ্গে তার দহরম মহরম রয়েছে। এছাড়া দৈনিক পাকিস্তানের সম্পাদকের কথা নাই বা বললাম। এই পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দিন অনেকদিন আগে থেকেই নিজেকে চিঠিপত্র লিখছেন। অর্থাৎ কিনা পত্রিকার সম্পাদকীয় লেখার ব্যাপারটা উনি জুনিয়রদের উপর ছেড়ে দিয়ে সম্পাদকের কাছে চিঠিপত্র লেখার দায়িত্ব নিয়েছেন। সে এক অদ্ভুত ব্যাপার। রোজ এই বৃদ্ধ ভদ্রলোক দোতলার কোনার ঘরটাতে বসে চিঠিপত্র তৈরি করছেন আর নিজের পত্রিকায় ছাপাচ্ছেন। তাই বলছিলাম, ঢাকার পত্রিকাগুলো এখন এক কুফা অবস্থা। এসব সংবাদপত্রগুলো এখন হানাদার বাহিনীর কুক্ষিগত। হানাদার বাহিনীর তাবেদাররাই এখন সংবাদপত্রগুলো নিয়ন্ত্রণ করছে।
অবশ্য যে কটা দৈনিক পত্রিকা বাংলাদেশের সাধারণ মানুষের কথা ছাপাতো, সেসব পত্রিকাগুলোর ছাপাখানা, মায়ে অফিস পর্যন্ত কামানে গোলায় নিশ্চিহ্ন করা হয়েছে। আর এদিকে দালাল মার্কা সংবাদপত্রগুলো 4 থেকে 6 পৃষ্ঠাওয়ালা ইস্যু বের করে দালালির প্রতিযোগিতা করছে। এরা কয়েকটা জায়গায় স্টাফ রিপোর্টার পাঠিয়ে অবস্থা স্বাভাবিক বলে খবর ছাপানোর প্রচেষ্টা করছে। কিন্তু কি লাভ? এখন ঢাকায় গড়ে একটা খবরের কাগজের প্রচার সংখ্যা 1 থেকে 1.5 হাজারের মতো। কেননা ঢাকায় কাগজ কেনার মতো লোক কই? আর মফস্বলের সঙ্গে ঢাকা তো কোনো যোগাযোগ ব্যবস্থাই নেই। অবজারভার গ্রুপ অফ পাবলিকেশনস এর মধ্যেই তো ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। তাই ঢাকার পত্রিকাগুলোর সুপ্রিম সম্পাদক মেজর সালেকের কাছে একটা আরজ, যে কোনো একটা খবরের কাগজের ছাপাখানা থেকে তো সমস্তগুলো কাগজই ছাপার ব্যবস্থা করা যায়। কেবল 1-1.5 হাজার করে ছাপা হবার পর কাগজের নামের হেডপিসটা বদলে দিলেই তো চলে। খামোখা প্রতিদিন তকলিফ করে জিপে চড়ে প্রত্যেকটা খবরের কাগজ অফিস ঘুরে বেড়াবার কষ্ট করছেন। পালের গোদা হামিদুল হক চৌধুরীর কাছ থেকে একটা অ্যাডভাইস নিন, কাজে দেবে। এই চৌধুরী সাহেবের অ্যাডভাইসই তো পূর্ব দেশে প্রেস ম্যানেজার আহসানুল্লাহ সেদিন কল্যাণপুরে বাসার অবস্থা দেখতে যেয়ে বিহারীদের হাতে নিহত হলো। পরে লাশ উদ্ধার করে অফিসে নিয়ে আসলে চৌধুরী সাহেব শুধু একটা কথাই বলেছিলেন, ভালো করে লাশ শনাক্ত করেছ তো? লাশটা কি ঠিকই আহসানুল্লাহর? হত্যাকারী কাকে বলবো? 4 28 মে 1971। ঠেলার নাম জসমত আলী মোল্লা। সেনাপতি ইহাইয়া এখন ঠেলার মুখে পড়েছেন, কেননা বিদেশি মারণাস্ত্রে বলিয়ান হয়ে ইহাইয়ার ইঙ্গিতে পাকিস্তান সেনাবাহিনী তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও বাংলাদেশকে দখল করতে ব্যর্থ হয়েছে। তাই ইহাইয়ার এখন চিড়ে চ্যাপ্টা অবস্থা। হাজার হাজার হানাদার জওয়ানদের হতাহত সংবাদ এখন পশ্চিম পাকিস্তানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানকার সংবাদপত্রের উপর পূর্ণ সেন্সরশিপ থাকা সত্ত্বেও এরা বিদেশি সংবাদপত্রে প্রকাশিত কিছু কিছু খবর পুনঃমুদ্রিত করাতেই এই বিধিকিচ্ছি অবস্থা দেখা দিয়েছে। এছাড়া প্রতিদিনই পিআইএ বিমানে পাকিস্তান সামরিক অফিসারদের লাশ পশ্চিম পাকিস্তানে তাদের আত্মীয় স্বজনদের কাছে পৌঁছাচ্ছে বলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। লাহোরের মিয়ানি সাহেব কবরস্থানে রোজই বাংলাদেশ থেকে এসব নিয়ে আসা লাশ দাফন করা হচ্ছে। তাই আজ পাঞ্জাবের ঘরে ঘরে কান্নার মাতম পড়ে গেছে। সেনাপতি ইয়াহিয়া এ অবস্থার মোকাবেলা করতে যেয়ে সেখানকার সংবাদপত্রের উপর দারুণভাবে খেপে গেছেন। এমনকি লাহোরের সরকার পরিচালিত পাকিস্তান টাইমস এবং ইমরোজ, জামাত ইসলামীর নওয়াবে ওয়াক্ত আর ভুট্টো সমর্থক মুসাওয়াত পত্রিকার উপর সামরিক বিধি জারি করেছেন। কেননা এসব কাগজগুলো বাঙালি হত্যার ষড়যন্ত্র জি হুজুরের মতো সমর্থন করলেও এদের প্রোপাগান্ডা লাইনটা গড়বড় হয়ে গেছে। আর এর ফলেই পশ্চিম পাকিস্তানে একথা ফাঁস হয়ে গেছে যে বাংলাদেশে মুক্তিফৌজের হাতে হানাদার সৈন্যরা বেরোধক মাইর খাচ্ছে। আর এক ধরনের গাবুর মাইরের চোটে পাক সেনারা একেবারে ঘাউয়া হয়ে উঠেছে। তাই সেনাপতি ইয়াহিয়া এখন লাহোরের 4টা সংবাদপত্রের সম্পাদকদের সামরিক আইনে বিচারের কথা ঘোষণা করেছেন। হায়রে দালালি, যার লাইগা চুরি করি সেই কয় চুর। নিয়তির বিধানকে খণ্ডাতে পারে। ইহাইয়া সমস্ত দালালদের খুব শিগগিরই এ ধরনের অবস্থায় পড়তে হবে। এদিকে পশ্চিম পাকিস্তানের যেসব শিল্পপতি আর ব্যবসায়ী দল মাত্র মাস দুয়েক আগেও হত্যা লীলা চালিয়ে বাংলাদেশের বাজার ঠিক রাখার উদ্দেশ্যে জেনারেল ইহাইয়াকে সমর্থন জানানোর জন্য প্রাণ জারে জারে করছিল, তারা এখন নাখোশ হয়ে উঠেছেন। কেননা গত 2 মাস ধরে পশ্চিম পাকিস্তানের কোনো শিল্পজাত দ্রব্য আর বাংলাদেশেই বাজারে পাঠানো সম্ভব হয়নি। সেখানকার মিলের গুদামগুলো তৈরি মালে পাহাড় হয়ে রয়েছে। ফলে শ্রমিক ছাঁটাই শুরু হয়ে গেছে। এছাড়া অনেকগুলো কলকারখানা বাংলাদেশের কাঁচামালের অভাবে লালবাতি জ্বালিয়েছে। পাকিস্তানের বৈদেশিক বাণিজ্যে এক ভয়াবহ রকমের গ্যাঞ্জাম দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে কাঁচা পাট আর পাটজাত দ্রব্যের রফতানি একেবারে বন্ধ হয়ে গেছে। চা আর চামড়ার সরবরাহ নেই বললেই চলে। তাই বাংলাদেশের দখলকৃত এলাকা থেকে গত 2 মাস ধরে কোনো রফতানি না হয় পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এক মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আর এরই ফল হিসেবে পশ্চিম পাকিস্তানে বিদেশি জিনিসপত্র আমদানি দারুণভাবে নিয়ন্ত্রিত করা হচ্ছে। শুধু তাই নয়,
লজ্জার মাথাকে পাকিস্তানের সামরিক জান্তা পরিষ্কারভাবে বিশ্বকে জানিয়ে দিয়েছে যে আগামী নভেম্বর মাসের আগে পাকিস্তানের পক্ষে ধার পরিশোধের কোনো কিস্তি দেওয়া অসম্ভব, এমনকি সুদ পর্যন্ত পরিশোধ করা সম্ভব নয়। বাংলাদেশের যুদ্ধ চালাতে যে পাকিস্তান সরকারকে প্রতিনিয়ত 1.5 কোটি টাকা ব্যয় করতে হচ্ছে বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই সেনাপতি ইয়াহিয়া চালা এম আহমদ ভিক্ষার ঝুলি নিয়ে যে কোনো শর্তে পশ্চিমা দেশগুলো থেকে টাকা ধার নেওয়ার জন্য এখন দরজায় দরজায় ল্যালপার মতো ঘুরে বেড়াচ্ছে। কোনো কোনো দেশ অবিলম্বে বাংলাদেশের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতায় আসার জন্য পরামর্শ দেয় আহমদ সাহেব তার মুনিব সেনাপতি ইয়াহিয়ার কাছে জরুরি আঞ্জাম পাঠিয়েছেন। আর অমনি সোনার চাঁদ পিতলা ঘুঘু ইয়াহিয়া ঘোষণা দিয়েছেন যে, হে আমার বেড়াদাদানে বাঙ্গাল, আপনারা যারা সীমান্তের উপরে চলে গেছেন তারা তাকলিফ করে হানাদার দখলকৃত এলাকায় ফিরে আসুন। পাক সেনারা বাংলাদেশের শহর এলাকায় হত্যা করার মতো নিরস্ত্র লোকদের হাতের কাছে না পেয়ে পেরেশান হয়ে উঠেছে। কিন্তু দিন কয়েক অপেক্ষা করেই খান সাহেব বুঝলেন যে হ্যাঁ, কিছু বাঙালি দখলকৃত শহরগুলোতে ফিরে এসেছে বৈকি, তবে তারা নিরস্ত্র নয়, তারা হচ্ছেন সশস্ত্র গেরিলা যোদ্ধার দল। সাদা পাকা মোটা ভুরু দুটো খান সাহেবের আবার কুঁচকে উঠল। একটা সাংবাদিক সম্মেলন আহ্বান করে বললেন, স্বাভাবিক অবস্থা ফিরে এলেই দেশপ্রেমিক নির্বাচিত সদস্যদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কেন, আবার কি হলো? পরাজিত রাজনৈতিক নেতাদের হাতে ক্ষমতা দেওয়ার ক্ষমতা হলো না? এই না বলে বাংলাদেশে ক্ষমতা নেওয়ার মতো কেউই নেই? এই না বলে আওয়ামী লীগরা রাষ্ট্রদ্রোহী? আওয়ামী লীগারদের হাতে কাছে পেলে শির কুচাল ডেঙ্গা? তাই আওয়ামী লীগ বেআইনি ঘোষণা করেছ? তাহলে আবার দেশপ্রেমিক আওয়ামী লীগারদের খুঁজে বেড়াচ্ছ কেন? হায় রে ইয়াহিয়া, কত কেরামতি না তুমি জানো। বাম্বু চেনো? এখন বুঝি বাম্বু এসেছে, আর সেই বাম্বুর ঠেলায় কেরামতি দেখাচ্ছ? কিন্তু বাপধন, ময়না আমার, কোনো কেরামতি যে আর কাজে লাগবে না। এখন বুঝি চান্দি গরম হইছে, আর হেই গরম চান্দি লইয়া পাগল হইয়া তুমি আবল তাবল কইতাছ। কিন্তু একটা কথা কইয়া দেই, ঠেলা চেনো? হেই রাম ঠেলার নাম কিন্তু জসমত আলী মোল্লা, বুঝেছ?